নমস্কার, আমি দেবজ্যোতি। আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘ ৪২ দিন কর্মবিরতি চলছিল। আজ সকাল থেকে বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে ফিরেছেন। সরকারের কাছে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, অর্থাৎ সরকারের কাছে সময় আগামী শুক্রবার বিকেল 5টা পর্যন্ত। সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে বা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারবাবুদের নিরাপত্তার বিষয়ে বা পরিকাঠামোগত বিষয়ে কি কি করা হয়েছে তারা দেখবেন। তারা সন্তুষ্ট হলে এই কাজ করবেন, নাহলে আবার সেই কর্মবিরতি, আবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, রাজ্যের মুখ্যমন্ত্রী আলোচনা করবেন। তাদের মান ভাঙাতে রাজ্য সরকারকে ব্যস্ত থাকতে হবে। আবার জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করে দেবেন। কারণ হচ্ছে এই যে ৪২ দিন ধরে কর্মবিরতি করলেন, তার পেছনে রাজনৈতিক বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। কারণ এই জুনিয়র চিকিৎসকদের মধ্যে অন্তত 5-6 জন যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সুনজরে পড়েছেন। খানিকটা আইপিএলে যেমন অকশন হয় কোন প্লেয়ারকে কোন দল নেবে, তেমনিও জুনিয়র চিকিৎসকদের এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের আইপিএল এর মতো অকশন হলো কোন নেতা কোন দিকে যাবেন। কারণ এটা ডাক্তারি পেশার বাইরে এদের মধ্যে যে একটা রাজনৈতিক সত্তা আছে, গত কয়েকদিনে তাদের আন্দোলন, তাদের স্লোগান, তাদের দৃঢ়চেতা মনোভাব থেকেই পরিষ্কার কোন রাজনৈতিক দল কোন ডাক্তার নেতাকে পেলেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। কারণ কেউ কেউ বামেদের সমর্থক এখন নেতা হয়ে গেছেন, কেউ কেউ এসইউসিআই সমর্থক তারা নেতা হয়ে গেছেন। কারণ এই এসইউসিআই নেতাদের সঙ্গে, অতি বাম নেতাদের সঙ্গে জুনিয়র ডাক্তারবাবুরা রণকৌশল তৈরি করছেন। সিপিএম এর নেতাদের সঙ্গে তারা বৈঠক করেছেন একাধিকবার। তাদেরও কিন্তু রাজনৈতিক পরিচয় অতি দ্রুত সামনে আসবে। আপনারা লক্ষ্য করে থাকুন, আগামী শুক্রবার পর্যন্ত বা শনিবার পর্যন্ত বা আগামী সপ্তাহ, তারপর জুনিয়র ডাক্তারবাবুদের আবারও বায়না হবে। এই ডাক্তারবাবুরা আবারও পথে নামবেন, আবারও পুজোর আগে আর একটা কর্মবিরতি স্টাইলে কিছু করবেন। কারণ গত কয়েকদিন ধরে তারা বুঝতে পারছিলেন সাধারণ মানুষের মধ্যে যেভাবে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, তাদের মধ্যে ক্রোধ, রাগ, আক্রোশ বাড়ছে। যে কোনো সময় তারা এই সাধারণ মানুষের চক্ষুশূল হতে পারেন। সাধারণ মানুষদের রাস্তা নেই, তারাই সরকারি হাসপাতালেই যান। 82-83% মানুষ গরিব এবং প্রান্তিক মানুষ। তাদের সম্বল বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া চাল, 100 দিনের কাজ, কন্যাশ্রী, যুবশ্রী, বিভিন্ন প্রকল্পের টাকা, স্বাস্থ্যসাথী কার্ড। এই স্বাস্থ্যসাথী কার্ড যবে থেকে চালু হয়েছিল তখন থেকেই এই কর্পোরেট হাসপাতালগুলি সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র যে করছিল তাও পরিষ্কার। কারণ এই সরকারি হাসপাতালগুলো বেশ কিছু অপারেশন বা বেশ কিছু চিকিৎসা যখন হচ্ছিল না, তখন বাংলার মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বাইপাসের বড় লোকেদের হাসপাতালে যাচ্ছিলেন। সেখান থেকে যখন তাদের রিফিউজ করা হচ্ছিল, তারা কিন্তু সরকারের একটা
টাস্ক ফোর্সের মতো রয়েছে, যে এই হাসপাতাল থেকে বঞ্চিত করলে সরকার তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটা বিশেষ টিম তৈরি করেছেন। তারা সেই হাসপাতালকে কখনো জবাব দিয়ে চান, কখনো আর্থিকভাবে পানিশমেন্ট দেন। সেই থেকে রাজ্য সরকারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল এই কর্পোরেট হাসপাতালগুলো। না হলে যেদিন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হলো, তারপর থেকে কিভাবে লজিস্টিক সাপোর্ট এই জুনিয়র ডাক্তারবাবুদের দেয়া হলো। স্বাস্থ্য ভবনে অবস্থান করবেন, তার আগে প্যান্ডেলের বাঁশ চলে এলো, ত্রিপল চলে এলো, রাতের খাবার দাবার চলে এলো, একেবারে ইলাহি অবস্থা। 5 তারা হোটেলে যে খাবার পাওয়া যায়, সেই খাবার স্বাস্থ্য ভবনের সামনে মাটিতে লুটোলুটি হচ্ছে, খাবার লোক নেই। বিভিন্ন নামি দামি সংস্থার জুস থেকে শুরু করে হাসপাতালে ব্যবহার করার যে বেডগুলো থাকে, সেই বেড, বিছানা, চাদর, কম্বল, মেয়েদের ব্যবহারের পোশাক, উই ওয়ান্ট জাস্টিস লেখা টি শার্ট, আমার দিদির বিচার চাই বলে টি শার্ট, কয়েক ঘন্টার মধ্যে একেবারে আরজিকর হাসপাতাল থেকে শুরু করে যখন তারা স্বাস্থ্য ভবনে পৌঁছালেন, তখন সেখানে হাজির হয়ে গেল। এর ভিতরে যে একটা বহুদিনের পূর্ব পরিকল্পনা ছিল, সেই পূর্ব পরিকল্পনাও প্রকাশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কয়েকজন এই বেসরকারি হাসপাতালের কর্তা খুব যাতায়াত করতেন, কখনো তার ইউনিভার্সিটি তৈরি করার জন্য, কখনো বেসরকারি হাসপাতালের জন্য। তেলা মাথায় তেল দিলে যা হয় তাই হচ্ছে। কৃষকদের আন্দোলন, প্রান্তিক মানুষদের আন্দোলন, চাকরি প্রার্থীদের জন্য ধর্মতলায় 1.5 বছরের উপর আন্দোলন, তাদের পাশে কেউ যাচ্ছেন না। জুনিয়র চিকিৎসকদের পাশে যেভাবে কত কয়েকদিন ধরে এই কর্পোরেট সংস্থার লোকজনগুলো দাঁড়ালেন, আইটি সেক্টরের লোকজনগুলো দাঁড়ালেন, হাসপাতালের লোকগুলো দাঁড়ালেন, একবার যান না হুগলির খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, বাগনান, ঘাটালের বিভিন্ন জায়গা, যেভাবে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে, বহু মানুষ অনাহারে মরছেন, রাজ্য সরকারের দেয়া সকালের খাবার এবং রাতের খাবার ছাড়া তারা অসহায় হয়ে রয়েছেন। একটু এই বিবেকবান মানুষগুলো 14 তারিখ যেমন রাত জেগেছিলেন, একদিন রাত জাগতে হবে না, দিনের বেলা গাড়ি করে এই খাবারগুলো সেই দুর্গত মানুষগুলোর পাশে দিয়ে আসুন, অনেক আশীর্বাদ করবেন। জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, তারা সরকারি হাসপাতাল থেকে স্টাইফেন্ড পান, তাদের কাছে বেসরকারি হাসপাতালের বড় মদত আছে, কেউ কেউ বেসরকারি হাসপাতালেও কাজকর্ম করেন, তাদের টাকার অভাব নেই। তাদের আন্দোলনের টাকা এই সিপিএমের নেতারা, বিজেপির নেতারা, এই অতি বামপন্থী নেতারা ঠিক জোগাড় করে দেবেন। কিন্তু এই দুর্গত মানুষগুলোর পাশে কে দাঁড়াবে? সরকার ছাড়া কেউ দাঁড়াবে না। দেখতে পাচ্ছেন না, মেদিনীপুর, হুগলির এক অংশের বহু জনপ্রতিনিধি তৈরি হয়েছেন, সেখানে কেউ যাচ্ছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে তিনি পুরো বিষয়টিও অনুধাবন করেছেন। তিনি সেই জায়গা পরিদর্শন করেছেন, ত্রাণের ব্যবস্থা করেছেন, ডিভিসির সঙ্গে ঝগড়া করেন। প্রতি বছরই রাজ্য সরকারকে এই ডিভিসিকে বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বাদানুবাদে যুক্ত হতে হয়। কারণ যেমন কাবেরীর জল সমস্যার সমাধান কোনোদিন হয়নি, তিস্তার জল সমস্যার সমাধান যেমন হয়নি, তেমনি কিন্তু এই ডিভিসির যে ব্যারেজগুলো রয়েছে, সেই ব্যারেজগুলোর খননও কিন্তু দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে। বারবার রাজনৈতিক তরজা চলে, কিন্তু ডিভিসির ব্যারেজগুলোকে খনন করা হয় না, ড্রেজিং করা হয় না। তার জল ধারণ ক্ষমতা একেবারেই কমে গেছে, বাধ্য হয়ে ডিভিসিকে জল ছাড়তে হয়। কারণ এগুলো সবটাই নেতাদের ওপর নির্ভর করে, মন্ত্রীদের উপর নির্ভর করে।
এবং সদিচ্ছার উপর নির্ভর করে, সেগুলো যতদিন না খনন হবে এই একই দুরবস্থা। গঙ্গার পার্শ্ববর্তী এলাকা, দামোদরের পার্শ্ববর্তী এলাকা, অর্থাৎ বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গে, তারা ক্ষতিগ্রস্ত হবেন, তারা ঘরছাড়া হবেন, বানভাসী হবেন। কিন্তু তাদের পাশে কোনো কর্পোরেট সংস্থাকে দেখা যাবে না। জুনিয়র ডাক্তারবাবু নাকি অভয়া ক্লিনিক করবেন বলেছেন। হ্যাঁ, করেছেন। সেখান থেকে ছবি আমার কাছে কিছু এসেছে। একটা টেবিল, তাতে একজন স্বাস্থ্যকর্মী বসে রয়েছেন। সে স্বাস্থ্যকর্মী কি কি নিয়ে আছে জানেন? ওআরএস নিয়ে রয়েছেন, 30 থেকে 40 প্যাকেট ওআরএস হবে, কয়েকটা মেট্রোজিল আর কয়েকটা গ্যাসের ট্যাবলেট নিয়ে তারা নাকি অভয়া ক্লিনিক করছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, এইভাবে লোক দেখানোর জন্য, সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য এই ক্লিনিক না করলেও চলবে। কারণ প্রতিটি ওষুধের দোকানে এই জিনিসগুলো অত্যন্ত কম মূল্যে পাওয়া যায়। কারণ যেভাবে একটি মহিলার জীবনকে নিয়ে, আপনাদের সহকর্মীর জীবনকে নিয়ে কত কয়েকদিন ধরে আপনারা রাজনীতির নেতা বানলেন, তার নামে যে অভয়া ক্লিনিক করলেন, এটা কি লোক দেখানোর জন্য করলেন, না মানুষের সেবার জন্য করলেন, না তাকে শ্রদ্ধা জানানোর জন্য করলেন? আপনারা লোক দেখানোর জন্য এই অভয়া ক্লিনিক খুলেছেন। একটিও মানুষ আজকের আপনাদের অভয়া ক্লিনিক তার থেকে উপকৃত হননি। শুধু দেখানোর জন্য, যদি স্টান্টবাজি করার জন্য যদি বড় বড় ঘোষণা করেন, বড় বড় বক্তৃতা দেন, তাহলেই কিন্তু নেতা হওয়া যাবে না। নেতা হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে তার মতন জলে নামুন, তার মতন কোমর সমান জলে নেমে মানুষের পাশে দাঁড়ান। কর্পোরেট সংস্থারা আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনারা বাংলার মানুষের পাশে দাঁড়ান, চিকিৎসা পরিষেবা দিন, বাংলার সংস্কৃতিকে, বাংলার গরিব মানুষকে, প্রান্তিক মানুষগুলোকে বাঁচান। যে রাজনীতি আপনারা করছেন, যে আগুন নিয়ে আপনারা খেলছেন, তা দয়া করে খেলবেন না। এবং যেভাবে আপনারা 7 দিন রাজ্য সরকারকে সময় দিচ্ছেন, তারপরে আপনারা কি করবেন, আপনাদের সহকর্মীদের কাছ থেকেই তার কিছু তথ্য আমরা পেয়েছি। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। উই ওয়ান্ট জাস্টিস। শুভরাত্রি। জয় হিন্দ।